ড্রয়িং রুমের বিছানাটাই বিমর্ষ মুখে গলায় 2 হাত ঠেকিয়ে বসে আছে নওয়াজ। চোখে মুখে কিঞ্চিত হতাশার ছাপ। নির্বিকার চোখ দুটো সাদা দেয়ালে নিবদ্ধ রেখে গভীর চিত্তে ডুবে আছে সে। মোহিত সাদিকের পাশে বসেই কাঁধে হাত রাখল, বলল, কি মামা, কি অবস্থা? আপসেট নাকি? নওয়াজ চোখ মুখ কষলে দিল, তারপর বলল, না, তেমন কিছু না। হুম, বললেই হলো তেমন কিছু না। আমি তো দেখছি দোস্ত, দিয়া চলে যাওয়ার পর থেকেই তুই কেমন উদাস উদাস হয়ে আছিস। কাহিনী কি বলতো? দেবদাস হওয়ার প্র্যাকটিস করছিস নাকি? প্র্যাকটিস না, শেষমেশ দেবদাসী হতে হবে। মানে? মেয়েটা আমাকে অ্যাভয়েড করছে, খুব রাফলি অ্যাভয়েড করছে, আর এটা আমি নিতে পারছি না। সেটাই স্বাভাবিক। সারা জীবন অনিন্দ্য সুন্দরীদের কাছে ইম্পর্টেন্স পেয়ে এসে এখন হঠাৎ করে একটা সাধারণ মেয়ের ইগনোরেন্স মেনে নেওয়া একটু তো টাফ হবেই। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, মেয়েটা তোকে ইগনোর কেন করছে? মোহিত, দিয়া আমাকে ইগনোর করছে বলে আমার ইগোতে লাগছে এমনটা কিন্তু না। ও আমার ইগো হার্ট করার মতো কিছুই করেনি, কিন্তু তবুও ওর একটু অবহেলা আমি মেনে নিতে পারি না। সবকিছু তুচ্ছ লাগে, একদম মন ভেঙে যায়। আমার কি মনে হয় জানিস, এই মেয়েটাকে ছাড়া আমি থাকতে পারবো না, অসম্ভব। কি বলিস? মাত্র কয়েকদিনেই এত সিরিয়াস হয়ে গেলি কাঁদুনির ব্যাপারে? তাহলে আমাদের নেকা রানী অদ্রির কি হবে? দিয়ার প্রতি আমার যে ফিলিংসটা, ওদের জন্য আর 1%ও হয়নি কখনো। অদ্ভুত এক ফিলিংস দোস্ত। কি এমন আছে দিয়ার মধ্যে? সাদামাটা একটা মেয়ে, আর অদ্রি দ্য মোস্ট বিউটিফুল গার্ল। তুই অদ্রিকে ছেড়ে দিয়ার পেছনে কেন টাইম ওয়েস্ট করছিস? বাদ দে না, অদ্রি ইজ পারফেক্ট ফর ইউ। সুন্দরের প্রতি বিতৃষ্ণা এসে গেছে, এখন আর সুন্দরকে সুন্দর মনে হয় না। আমি জানি না কেন, দেহের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ চুম্বকের মতো আমাকে টানে, খুব গাঢ়ভাবে আকৃষ্ট করে। কিছু একটা আছেই ওর মধ্যে, সাধারণের মধ্যেও অসাধারণ কিছু, যাতে আমার মনে হয় ও সব থেকে আলাদা। ওকে দেখার পর থেকে আর কোনো সুন্দর চোখই লাগে না আমার। প্রচুর মায়াবী ওই মুখ, সরল চোখ, নম্র দৃষ্টি, মিষ্টি কণ্ঠ, সবকিছুতে আটকে গেছি আমি, বাধা পড়ে গেছি। এই প্রথম আমার এমন ফিলিংস হচ্ছে, সবকিছু এলোমেলো করে দেওয়ার মতো ফিলিংস। তোকে আমি বোঝাতে পারবো না মোহিত, তুই বুঝবি না। তুই তো দেখছি সাদিকের মতো কথা বলা শুরু করে দিয়েছিস। হ্যাঁ না, সাদিকের কথা শুনে মনে পড়লো, অথয়ের কি খবরে, জানিস কিছু? মোহিত উত্তর দেওয়ার আগেই কারো পায়চারির প্রতিধ্বনি শোনা গেল। তার হাত ড্রয়িং রুমে ঢুকেই আওয়াজ দিল, বেলের শরবত খাবেন? মা বানিয়েছে, সাথে কাঁচা আমের ভর্তা। তানহাকে দেখে অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটল মোহিতের। আন্তরিকভাবে বলল, হ্যাঁ, অবশ্যই। কাঁচা আমের ভর্তা ইজ মাই ফেভারিট। তানহা এগিয়ে আসলো। নহাস আগের মতোই ভাবলেশীন বসে আছে। তানহা সোফার সামনে ছোট্ট টেবিলটার উপর গোলাপি রঙের ট্রেটা বসিয়েই ঝেড়ে কাশল। তারপর বলল, লাঞ্চ হয়েছে আপনাদের? হ্যাঁ, হয়ে গেছে। তানহা মুচকি হেসে মাথা দোলালো। নহাস অপেক্ষা করছে তানহা কখন যাবে। মোহিত তাই, কিন্তু তানহা যাচ্ছে না, ঠায় দাঁড়িয়ে আছে। নহাস বলল, কিছু বলবেন? তানহার চোখে মুখে অস্থিরতা। অস্বস্তিতে হাঁসফাঁস করতে করতে বলল, আচ্ছা, সাদিক ভাইয়া কোথায় গেছেন? মোহিত আর নহাস দুজনে কিছুটা অবাক দৃষ্টিতে তাকালো। তানহা বলল, মা জিজ্ঞেস করছিলেন, কাল রাত থেকেই তো ওনাকে দেখা যাচ্ছে না তাই। মোহিত নহাসের দিকে তাকিয়ে বলল। সাদিক জানি কোথায় গেছে দোস্ত। কক্সবাজার? মোহিত তানহার দিকে তাকিয়ে দাঁত কেলানো হাসি দিল, বলল। কক্সবাজার গেছে সাদিক। তানহা জিজ্ঞেস করল, কক্সবাজার কেন? কোনো কাজ আছে? মোহিত নহাসের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। নহাস বিভ্রান্তি নিয়ে বলল, কাজ আছে কিনা জানি না, আমাকে শুধু বলেছে কক্সবাজার যাচ্ছে। চট্টগ্রামে আসলেই কক্সবাজার গিয়ে বসে থাকে ও, একা কি সময় কাটায়, অভ্যাস। তানহা বোঝার চেষ্টা করে বলল, ও আচ্ছা, কবে আসবেন কক্সবাজার থেকে? ঠিক নেই, ফিরে আসার ব্যাপারে তো কিছু বলেনি। তানহা গলায় দুশ্চিন্তার সুর। ও আচ্ছা,
কি একটা ভেবে তানহা আবার বলল, আচ্ছা, ওনার ফোন নাম্বারটা পাওয়া যাবে যদি দিতেন। নহাস আর মোহিত অপ্রত্যাশিত দৃষ্টি তাকালো এবার। দুজনের চোখেই ঈষৎ বিস্ময়। মোহিত বলেই ফেলল, এটাও কি আপনার মা চেয়েছেন? তানহা কিছু বলার আগেই নুহাস বলল। ফোন নাম্বার দিচ্ছি। তারপর নিজের ফোন বের করলো। দিয়া আর সাদিক একটা ক্যাফেতে চুপচাপ বসে আছে, কেউই কোনো কথা বলছে না, দুজনই চিন্তিত। আলী আঙ্কেল তখন দিয়াকে ফোন করে বলেছিলেন উনি ঢাকা পৌঁছে গেছেন, দিয়ার সাথে দেখা করতে চান। ইসিবি চত্বরের মোড়ে আসবেন উনি। দিয়া আর সাদিক তাই ইসিবির একটা ক্যাফেতে আলী আঙ্কেলের অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই একজন মোটা ছোটা লম্বা যুবকের আগমন ঘটল। লোকটির চোখে চশমা, মাথার বাম পাশে তিল। বিশালদেহী লোকটির গায়ের রং কালো। সাদিক দেখেই চিনতে পেরে গেল দিয়ার সাথে প্রথম যেদিন রেলওয়ে স্টেশনে দেখা হয়েছিল সেদিন এই লোকটির সাথে ছিল দিয়া। দিয়া বলেছিল লোকটি তার ছোট্ট খালামুনির বাগদত্ত। সাদিক আর দিয়া দুজনে দাঁড়িয়ে গেল আলী আঙ্কেলকে দেখে। সাদিক সালাম দিল, দিয়া কিছু বলল না। আলী আঙ্কেলের সালামের উত্তর দিয়ে দিয়া সাদিকের মাঝখানের চেয়ারটায় বসে পড়লেন। তারপর দিয়াকে জিজ্ঞেস করলেন, এটাই কি নাসির ভাইয়ের ছেলে? জি আঙ্কেল। আলী আঙ্কেল সাদিকের সাথে হাত মেলালেন, খানিক কুশল বিনিময় করলেন। তারপর দিয়া বলল, আঙ্কেল আপনাকে না পেয়ে ওনার সাথেই আমি ঢাকা চলে এসেছি। এক্সামটা তো জরুরি ছিল, বাসায় জানতে পারলে ঝামেলা হতো, তাই ফাহি আন্টি ফোন করার পর আমি মিথ্যে বলেছি আমি আপনার সাথে আছি। আপনি প্লিজ আন্টিকে কিছু বলবেন না, প্লিজ আঙ্কেল। দিয়ার কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। আলী আঙ্কেল নম্র সুরে বললেন, আচ্ছা, সেটা সমস্যা নেই আম্মু, তুমি এক্সাম দিতে পেরেছো। দিয়া মাথা নেড়ে হায়া বোঝালো। তারপর বলল, আপনার কি হয়েছিল আঙ্কেল? ফোন বন্ধ কেন ছিল? আলী আঙ্কেল সোজা হয়ে বসলেন, মাথা ঝাঁকিয়ে বললেন। বলছি সব বলছি। তারপর উনি ঘাড় ঘুরিয়ে হাতের ইশারায় ওয়েটারকে ডাকলেন। ছেলেটি মেনুবুক নিয়ে আসতেই খাবার অর্ডার শুরু করলেন উনি। অনেক কিছু অর্ডার করলেন। সবশেষে কড়া করে 1 কাপ কফি ইনস্ট্যান্ট দিয়ে যেতে বললেন। তারপর দিয়া আর সাদিকের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি খাবে? দিয়া স্বাভাবিক থাকলেও সাদিক যেন হালকা বিস্মিত হলো। তার মানে এতক্ষণ ধরে নির্দেশকৃত খাবার ভদ্রলোক শুধু নিজের জন্য নিয়েছেন। সুবিশাল দেহের রহস্যটা মুহূর্তেই আন্দাজ করে দিল সাদিক। দিয়া অনাগ্রহ দেখিয়ে বলল, আমি কিছু খাবো না আঙ্কেল, আপনি আগে ঘটনাটা বলেন। আলী আঙ্কেল সাদিকের দিকে ইশারা করলেন। সাদিক বুঝালো সেও কিছু খাবে না। আলী আঙ্কেল ওটারকে খাবার লিস্ট ধরিয়ে বিদায় করলেন। তারপর যত্নে গড়া ভুঁড়িটা দৃষ্টিগোচর করে বলতে শুরু করলেন, আমি অনেক আগেই কাউন্টার যাওয়ার জন্য বের হয়েছিলাম, বুঝছো? এই 8টা নাগাদই বের হয়ে গিয়েছিলাম। রাইসুলের কাছ থেকে যে 70,000 টাকা পেতাম সেটাও পরিশোধ করে দিয়েছিল। আমার কাছে ছিল টাকার ব্যাগ। অলংকার বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য কোনো রিক্সা পাচ্ছিলাম না, সিএনজি নিতে রাজি হয় না, তার উপর বৃষ্টির সমস্যা তো ছিলই। তখন একটা পিকআপ আমার সামনে এসে থামলো। এটুকু বলে থামলেন আলী আঙ্কেল। ওইটার ছেলেটা কফি দিতে এসেছে। আলী আঙ্কেল কফিতে চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন, আমি প্রথমে বুঝতে পারিনি। আমি বাসার বাইরে বের হওয়ার পর থেকেই মনে হয় ফলো করছিল আমাকে। পিকআপের ভিতর ছিল দুজন। আমাকে জিজ্ঞেস করলো কিসের জন্য দাঁড়ায় আছে। বোঝাই যাচ্ছিল আমি রিক্সা, সিএনজি, ট্যাক্সি কিচ্ছু পাচ্ছি না। ওরা আমাকে অফার করলো ওদের সাথে যাওয়ার জন্য, অলংকারে নামাই দিবে। আমি তখনও কিছু বুঝি নাই। একদিকে যাওয়ার তারা, আরেকদিকে বৃষ্টি, যানবাহনও পাওয়া যাচ্ছে না, একদম যা তা অবস্থা। তারপর আবার থামতে হলো আলী আঙ্কেলকে। এবার টেবিলে এসেছে বড় গ্রিল পিসের সাথে রুটি আর শিক কাবাব। আলী আঙ্কেল ভোজন শুরু করলেন। খেতে খেতে বললেন, আমি গাড়িতে ওঠার পর ওরা উল্টা পথে যাওয়া শুরু করলো। বৃষ্টির জন্য জানালার আগে থেকে লক ছিল। আমি চিৎকার দেওয়ার সুযোগ পাইনি। তার আগেই আমার চোখে মুখে গোড়া মরিচ ছিটিয়ে আমার গলার মাঝখানে ছুরি ধরেছে। দিয়ে আতকে উঠল। আলী আঙ্কেল বললেন, আমার গলা থেকে পেকটা খুলে নিয়ে পকেটে হাতানো শুরু করছে দুজনেই। একজন এক হাতে ড্রাইভ করছে, আর একজন 2 হাতে সব লুটপাট করছে। আমার বড় ফোন দুটো আর টাকার ব্যাগটা রেখে দিচ্ছে ওরা। ছোট ফোন আর ওয়ালেটটা ফেরত দিয়ে দিচ্ছে। ওয়ালেটে টাকা ছিল কিন্তু সেগুলো নেয় নাই। তারপর হঠাৎ দরজা খুলে আমাকে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চলে গেছে। অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমি তো মরতে মরতে বেঁচে গেছি। হাত পায়ের অনেক জায়গা কেটেছে, কাটার দাগ আছে, গলায় ছুরির দাগ আছে। গলা উঁচু করে দাগটা দেখালেন উনি। দিয়া আর সাদিক চুপচাপ শুনে যাচ্ছিল। সাদিক প্রশ্ন করল, তারপর আপনি কি করলেন? কিভাবে আসলেন? আর পুলিশকে ইনফর্ম করেননি? করেছি,
কিন্তু পুলিশ ওদের ধরার আগে আহত দেহ কুমিল্লা হসপিটালে পাওয়া গেছে। কোন জায়গায় জানি গরম বিরিয়ানি খেয়েছিল দুজন। তখন ওদের সাথে ওই পিক আপ ছিল না, বাইক ছিল। দিয়া আর সাদিক একবার চোখাচোখি করলো। দিয়া চোখের ইশারায় সাদিককে নিষেধ করলো। কাল রাতে হোটেল আইরিশ হিলের ছেলে দুটোর ঘটনা সাদিক যেন বলে না দেয়। আলী আঙ্কেল এসব জানতে পারলে ছোট খালামণিকে অবশ্যই বলবে। আর তারপর বাসে শুরু হবে কালো বৈশাখী। সাদিক দিয়ার চোখের ভাষা কতটুকু বুঝলো জানা গেল না। আলী আঙ্কেল হতাশ হয়ে বললেন, 70,000 টাকা উদ্ধার হয়নি, 50,000 ফেরত পেয়েছি, আর ফোন দুইটাও পাইনি। সারা রাত এসব নিয়েই ব্যস্ত ছিলাম। ন্যাশনাল আইডি কার্ড সঙ্গে ছিল না, তাই সিম উঠাতে পারিনি। না হলে ফোন করতাম। তোমরা কেউই তো আবার আননোন নম্বর দেখলে ফোন ধরো না, তোমার আন্টিও না। পরে সকালের দিকে আমি ফ্লাইটে করে ঢাকা আসছি। সিম তুলেই সবার আগে তোমাকে ফোন করেছি আম্মু। আমার জন্য তোমার এক্সামটা মিস হচ্ছিল। ভাগ্য ভালো যে তুমি এক্সামটা দিতে পেরেছো। আরে এক্সাম কিছু না আঙ্কেল, আপনি সেফ আছেন, এটাই তো বড় কথা। কি এক বড় ভয়ঙ্কর বিপদ গেল। তারপর কি হয়েছিল আঙ্কেল? পুলিশ কি ওদের অ্যারেস্ট করেছে? এখনো করেনি, ওরা তো হসপিটালে। হসপিটাল থেকে রিলিজ পেলেই অ্যারেস্ট করা হবে। ও আচ্ছা। সমস্ত রাস্তা ধরে হাঁটছে দিয়া আর সাদিক। সাদিক নিচের দিকে তাকিয়ে বিদ্রুপ করে বলল, তোমার আঙ্কেল তো সেই রকম ভোজন রসিক মানুষ। এত বড় একটা ইনসিডেন্টের পরেও কি অবলীলায় খাবার খাচ্ছিলেন? ওনার খাওয়া দেখে বোঝার উপায় নাই যে উনি এত বড় একটা বিপদ থেকে ফিরেছেন। আঙ্কেল এমনি খাওয়া হচ্ছে ওনার প্রধান কাজ। এমনিতেই প্রচুর পরিশ্রমী, কিন্তু তবুও শরীরের এই বেহাল দশা শুধুমাত্র খাওয়া কন্ট্রোল করতে পারেন না বলেই। ছোট খালামণির সাথে ওনার বিয়ে কিভাবে হলো? মানে ঢাকা থেকে চট্টগ্রাম এত ডিস্টেন্সে সম্বন্ধ কিভাবে হলো? আগে থেকে চিন্তা নাকি? ওনাকে আমি ছোটবেলা থেকেই চিনি। আমার যখন 10-11 বছর বয়স তখন থেকেই। উনি আসলে ছোট খালামণির বয়ফ্রেন্ড। ওনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ প্রায় 7-8 বছরের। কিন্তু আমি আপনাকে মিথ্যে বলেছি। ছোট খালামণির সাথে ওনার আসলে বিয়ে ঠিক হয়নি, কখনো হওয়ার সম্ভাবনাও নেই। মানে তাহলে তুমি মিথ্যে কেন বললে? আঙ্কেল আমায় অনেক ভালোবাসেন। আমি চাই আলী আঙ্কেলের সাথেই আন্টির বিয়ে হোক। তাই কেউ আমায় জিজ্ঞেস করলে আমি এটাই বলি যে ওনাদের বিয়ে ঠিক। কিন্তু সত্যি বলতে গেলে ওনাদের বিয়ে হওয়া কখনোই সম্ভব না। হলে আরো আগেই হতো। দুজনেরই বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু কেউ বিয়ে করছে না, করতে পারছে না অ্যাকচুয়ালি। সাদিক হাঁটা থামিয়ে দিল। তাই দেখিয়ে দিয়াও থামল। সাদিক কপালে ভাঁজ ফেলে বলল, কেন বিয়ে করছে না? ফ্যামিলি প্রবলেম, সে অনেক কাহিনী, কোনো এক সময় বলবো না। এখন চলেন আইসক্রিম খাই। দিয়া সামনে এগোতে দিলে সাদিক দিয়ার হাত টেনে ধরল। অধৈর্যের ন্যায় বলল, এখনই বলো। দেয়া উত্তর দেওয়ার আগেই সাদিকের ফোন আসলো। অপরিচিত নম্বর। সাদিক ফোনটা কানে লাগিয়ে বলল, হ্যালো, কে বলছেন? সাদিকের কণ্ঠ শুনেই ফোনটা বুকের মাঝে চেপে ধরল তানহা। ভেতরে উথাল পাথাল করা অবদিত শিহরণ প্রবাহিত হচ্ছে তার। সাদিক উত্তর না পেয়ে আবার বলল, হ্যালো, কে বলছেন? তানহা কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল। ভেতরে ভেতরে লজ্জায় মরে যাচ্ছে সে। সাদিক ফোন কেটে দেওয়ার আওয়াজ পেয়ে ভ্রুগুসকে স্ক্রিনের দিকে তাকালো। দিয়া বলল, কি হয়েছে? কার ফোন? সাদিক ঠোঁট উল্টে কাজ ঝাঁকালো। মোবাইলটা পকেটে ভরে নিয়ে বলল, জানি না, রং নাম্বার হয়তো। ও আচ্ছা, চলুন যাই। হুম। দুজন আবার শুরু করলো পথ চলা। সাদিক চলতে চলতে বলল, কাহিনীটা বললে না? বলবো, আগে আইসক্রিম নিই। ওকে। দুজন দুইটা কোণ হাতে সুন্দর একটা জায়গায় বসলো। সাদিক ঘটনা শোনার জন্য প্রবল আগ্রহ দেখাচ্ছে, কিন্তু দিয়ার এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে না। আবার সাদিককে মানানোও যাচ্ছে না। সে শুনবেই। দিয়া আইসক্রিম খেতে খেতে কিছু একটা চিন্তা করলো, তারপর বলল, এখনই বলতে হবে? অবশ্যই, এখনই বলো, কি এমন হয়েছিল? আচ্ছা, আমি আপনাকে সব বলবো, কিন্তু তার আগে আপনাকে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস? প্রমিসটা হলো আপনিও আমাকে অথৈয়ের কাহিনীটা বলবেন, মানে আপনাদের লাভ স্টোরি। সাদিকের মুখটা গুমড়ে গেল। হাস্যোজ্জ্বল মুখটা থমথমে রূপ ধারণ করলো। দিয়ার মনে হচ্ছে সে কথাটা বলে ভুলই করেছে। এইভাবে বলা উচিত হয়নি। সাদিক হঠাৎ মুচকি হাসলো। চশমা ঠিক করে বলল, আচ্ছা বলবো, তার আগে তুমি বলো। দিয়াও হাসলো। হেসে বলল, ঠিক আছে, শুনুন তাহলে। আন্টির সাথে আলী আঙ্কেলের পরিচয়টা হয়েছিল রং নাম্বার থেকে। আন্টি তখন ক্লাস 10-এ পড়তেন, আর আমি ছিলাম মনে হয় ক্লাস 3-তে। প্রথম প্রথম দুজনের কেউ সিরিয়াস ছিল না রিলেশনশিপের প্রতি। হয়তো সময় কাটানোর জন্যই কথা বলতো। আঙ্কেলই সবসময় ফোন দিতেন, আর আন্টিও সাড়া দিতেন, কথা বলতেন।
আমার সাথে আন্টি সব শেয়ার করতেন। আমি যতবার নানু বাসায় যেতাম, আন্টি আলী আঙ্কেলের গল্প করতেন। একবার ছোট আন্টি আমাদের ঢাকার বাসায় বেড়াতে এসেছিলেন নানুর সাথে। প্রায় 1 মাসের মতো আমাদের বাসায় ছিলেন। তখন আলী আঙ্কেলের সাথে রেগুলার দেখা করতো। আলী আঙ্কেল উত্তরা থেকে মিরপুর আসতেন ছোট আন্টির সাথে মিট করার জন্য। সেখানে আমি হতাম কাবাব মেহান্টি। দুজনেই আমায় ভালোবাসতেন খুব, কারণ আমি ওনাদের প্রেমের জন্য হেল্পফুল ছিলাম। এই জন্য অবশ্যই এক্সট্রা ফায়দাও লুটতাম। আঙ্কেল ছোট আন্টিকে কম, আমাকেই বেশি উপহার দিতেন। তখন অবশ্য আন্টি কলেজে উঠে গিয়েছিলেন। রিলেশনের ব্যাপারে তখন দুজনই খুব সিরিয়াস। এইদিকে ছোট আন্টির জন্য ওই বয়স থেকেই বিয়ের প্রস্তাব অহরহ আসতো। মেজো মামা ঠিক করেন আন্টি বিয়ে দিয়ে দিবেন। আমার সব খালামণিদেরই অল্প বয়সে বিয়ে হয়েছে। সেজো আন্টির তো 16 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। সেখানে ছোট আন্টির বয়স 18 পেরিয়ে যাচ্ছে। মেজো মামা বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। যেহেতু মেজো মামাই ছিলেন পরিবারের মাথা, ওনার উপরে কেউ একটা কথাও বলতো না। বড় মামাও না, আর নানা ভাইও না। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমি তো আলী আঙ্কেলের কথাটা জানতাম। ছোট আন্টির কান্না কান্না ভাব দেখে আমি আম্মুকে আলী আঙ্কেলের কথা বলে দিই, আর আম্মু সেটা মেজো মামাকে জানিয়ে দেয়। তারপরেই শুরু হয় কালবৈশাখী। সাদিক গালে হাত রেখে কথা শুনছিল। এটুকু শুনেই গাল থেকে হাত সরিয়ে বলে উঠল, যা, এটা কি করলে? তারপর শুনুন, মেজো মামা প্রথমে মেজাজ দেখালেও পরে কি মনে করে যেন রাজি হয়েছিলেন। ছোট আন্টির কাছে আলী আঙ্কেলের ফোন নাম্বার চাইলেন। আঙ্কেলের বয়স তখন 21 কি 22 হবে। ওই বয়সে ওনার জন্য বিয়ে করা তো অসম্ভব কাজ। ওনার বড় ভাই বোন ছিলেন, তাদেরও তখনও বিয়ে হয়নি। মেজো মামা তাও মেনে নিলেন। আলী আঙ্কেল বিয়ের জন্য স্টেবল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি হলেন। কিন্তু এর মাঝে ঘটল আরেক বিপত্তি। মেজো মামা একদিন জানতে চাইলেন ওনাদের রিলেশন কিভাবে হলো। ঢাকা থেকে চট্টগ্রাম এত ডিস্টেন্সে থেকেও প্রেম কিভাবে হয়, ঠিক আপনার যেমন কৌতূহল হয়েছে। ছোট আন্টি তখন আসল ঘটনাটা মামাকে জানায়নি, কারণ মামা যদি জানতে পারে ওনাদের রং নাম্বারে পরিচয়, তাহলে কখনোই বিয়ে দিতে চাইবেন না। তাই আন্টি একটা মিথ্যে ঘটনা সাজালো। বলল ছোট আন্টির এক মেয়ে ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠানে গিয়ে আলী আঙ্কেলের সাথে পরিচয় হয়েছে। মেজো মামা ছিলেন মহা পণ্ডিত। উনি তৎক্ষণাৎ সেই মেয়ে ফ্রেন্ডের নাম্বারটা চাইলেন, সাথে ওনার হাজবেন্ডেরও। এদিকে ছোট আন্টির ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে কারোরই তখন বিয়ে হয়নি। আন্টি তবুও একটা আনম্যারিড ফ্রেন্ডের নাম্বার দিয়ে দিলেন তখন, আর সেই ফ্রেন্ডকে বুঝিয়ে বলেন ম্যারিড হওয়ার একটা অ্যাক্টিং করতে। আলী আঙ্কেলের একটা ছেলে ফ্রেন্ডকে বানানো হলো সেই মেয়ের হাজবেন্ড। সাদিক আগ্রহ নিয়ে দিয়ার দিকে ঘুরে বসল। ইন্টারেস্টিং তো। তারপর কি হলো? ওনাদের প্ল্যান সফল হয়নি। কিছুদিনের মধ্যেই মেজো মামার কাছে সবাই হাতে নাতে ধরা খেয়ে গেল। হায় আল্লাহ, কিভাবে ধরা খেলো? ছোট আন্টি যেই বান্ধবীর ফোন নাম্বার দিয়েছিল, সেই বান্ধবীর ভাই মেজো মামার ওয়ার্কশপে কাজ করত। মেজো মামা মেয়েটার চেহারা দেখেই চিনতে পেরে যায়। তারপর নিজে থেকেই সবটা বুঝে নেয়। তখনই শুরু হয় তুলকালাম। ঘটনা আরো ঘোলাটে হয়ে যায়। মেজো মামা সব কিছুকে প্রতারণা মনে করেন। ছোট আন্টির কাছ থেকে ফোন, সিম সবটা কেড়ে নেওয়া হয়। গার্ড পর্যন্ত রাখা হয় যেন ছোট আন্টি কারোর সাথে দেখা করতে না পারে। সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় ওনাদের। এর মধ্যে আলী আঙ্কেলও বাধ্য হয়ে ফ্যামিলিকে সবটা জানিয়ে দেন। আলী আঙ্কেলের বাবা মেজো মামাকে ফোন করলে মেজো মামা খুব খারাপ ব্যবহার করেন ওনার সাথে। তারপর আঙ্কেলদের ফ্যামিলিও বেঁকে বসেন। এমন রকচটা ভাইয়ের বোনের সাথে ওনারা ছেলে বিয়ে দিবেন না। এভাবে কেটে যায় অনেকগুলো বছর। এর মধ্যে দুজনেই দুই পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করছে ফ্যামিলিকে রাজি করানোর জন্য, কিন্তু কোথাও কোনো পজিটিভ সাইন নেই। আর এখন তো মেজো মামাই নেই। এখন কি তাহলে ওনাদের বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা আছে? জানি না, অন্তত আঙ্কেলের ফ্যামিলি তো কখনোই মানবে না। সাদিক হতাশ ভরা কণ্ঠে বলল। ও, দিয়া কিছুক্ষণ চুপ করে রইল। দুজনেই চুপ। একটু পর দিয়া বলল, এবার আপনার কাহিনী শুনি। সাদিক মুখে হাত রেখে মুচকি হাসল। বলল, শোনো তাহলে। অথই, ফারহা, সিমিন, জুথি, প্রমিতা আর এদি 6 জন মিলে এক গ্রুপ। সম্পূর্ণ কলেজ মাতিয়ে রাখার জন্য এই একটি গ্রুপই যথেষ্ট। তাদের গ্রুপকে কলেজের সবাই ল্যাডি গ্যাং নামে চিনত। সব থেকে দুষ্টু ফ্রেন্ডস ক্লাব ছিল তাদেরই। দস্যিপনার যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা কলেজে থাকতো, তবে সেই অ্যাওয়ার্ডটা নিঃসন্দেহে অধৈদের গ্রুপ পেত। এই 6 বান্ধবী হাই স্কুলে থাকাকালীনও একসাথে ছিল। পুলিশ স্মৃতি স্কুলে রাজত্ব করে এসে সেই আধিপত্য বিস্তার লাভ করা ঢাকা সিটি কলেজ পর্যন্ত। সৌভাগ্যবশত 6 জন একই কলেজে চান্স পায়। সবার রেজাল্টও প্রায় কাছাকাছি ছিল।
আর প্ল্যানটাও এমন ছিল যে 6 জন একই কলেজে ভর্তি হবে। নিয়তিও ওদের পক্ষাবলম্বন করে। 6 জন ঢাকা সিটি কলেজে চান্স পায়। সেই কলেজের এইচএসসি ব্যাচ ছিল নুহাশ, সাদিক, মোহিত আর তুর্নাটা। তারা ছিল অথৈদের এক ব্যাচ সিনিয়র। একদিন টিফিন পিরিয়ড চলাকালীন সাদিক, নুহাশ, মোহিত আর ইরফান ক্যান্টিনে বসে একটা বাজি ধরেছিল। ক্লাস টিচারকে নিয়ে বাজি। নুহাশ, মোহিত, ইরফান সবার ধারণা স্যার তাদের ক্লাসেরই একটি মেয়েকে পছন্দ করে। সাদিক বরাবরই খুব বিচক্ষণ হওয়ায় সে বিষয়টিতে দ্বিমত পোষণ করল। তখন সবাই একটা টেস্ট নেওয়ার পরিকল্পনা করে, আর দুর্ভাগ্যবশত টেস্টের পর জানা যায় সাদিকের ধারণা ভুল ছিল। নিয়ম অনুযায়ী সাদিক বাজিতে হেরে যায়। শর্ত ছিল যে হেরে যাবে তাকে দিয়ে একটা কঠিন কাজ করানো হবে, অনেকটা র্যাগিং এর মতো। সাদিককে টাস্ক দেওয়া হলো, ব্রেক টাইমে কানামাছি খেলার মতো সাদিকের চোখ বেঁধে দেওয়া হবে। ওই অবস্থায় তাকে ফাঁকা জায়গায় ছেড়ে দিতে হবে। সাদিক হেঁটে হেঁটে 10 কদম সামনে যাবে, তারপর যাকে ধরতে পারবে তাকেই কিস করবে। ভাগ্যের পরিহাসে সাদিকের সামনে সেদিন অথই চলে আসে, যেই মেয়ে কিনা কলেজের সবচেয়ে ডেঞ্জারাস গ্রুপের সদস্য। সাদিক চোখ থেকে কাপড় সরানোর পর অথইকে দেখেই দেয় এক চিৎকার, ক্যাম্পাস মাথায় তোলার মতো চিৎকার। এদিকে অথইয়ের কান দিয়ে তখন গরম ধোঁয়া বের হচ্ছে। রাগে আগ্নেয়গিরি লাভার মতো দৃষ্টি ছুঁড়ে তাকিয়ে আছে সাদিকের দিকে। সেদিন থেকে শুরু হয় টর্চার, শারীরিক, মানসিক সব ধরনের টর্চার নিরীহ বালক সাদিকের উপর। অথইয়ের একটা সুইট কন্ডিশন ছিল, সাদিক যদি তার সাথে প্রেম করতে রাজি না হয় তাহলে এই ঘটনা সোজা চলে যাবে সাদিকের ক্লাস টিচারের কানে। সেখান থেকে হেডমাস্টারের ঠান্ডা রুমেও গরম খবরের উত্তপ্ত ধোঁয়া নিঃসংকোচে আলোড়ন সৃষ্টি করবে। সাক্ষী হিসেবে থাকবে অথই আর তার গন্ডি সেনাদল। সাদিক বাধ্য হয়ে অথইয়ের প্রস্তাবে রাজি হয়। ছুটির পর প্রায়ই হ্যাং আউট করতে হতো অথইয়ের সাথে। মাঝে মাঝে বাসের গাড়ি বাসি পাঠিয়ে অথইকে নিয়ে রিকশায় চড়তে হতো। কারণে অকারণে ক্লাস বাঙ্ক দিয়ে অথইকে নিয়ে ঘুরতে যেতে হতো। ওর সব রকম আবদার এক বাক্যে পূরণ করতে হতো। এভাবে ভালোই চলছিল তাদের প্রেম কাহিনী। তারপর হঠাৎ একদিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সাদিক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারে। সেদিন সাদিকের চোখে বেঁধে দেওয়া থেকে শুরু করে অথইকে কিস করানো পর্যন্ত সমস্ত ঘটনা ছিল পরিকল্পিত। আর সব কিছু ছিল অথইয়ের বুদ্ধি। তখন নুহাশের গার্লফ্রেন্ড ছিল জ্যোতি, আর ইরফানের গার্লফ্রেন্ড ছিল সিমিন। এ দুজনই অথইয়ের ফ্রেন্ড সার্কেলের মেম্বার্স। গার্লফ্রেন্ডের ধারণাতেই নুহাশ আর ইরফান সাদিককে এমন একটা ঘোল খাওয়াইছিল। সবাই ভেবেছিল এই ঘটনা জানার পর সাদিক খুব বাজেভাবে রিয়াক্ট করবে, কিন্তু তেমন কিছুই হলো না, কারণ ততদিনে সাদিক ও অথইয়ের প্রেমে দেওয়ানা। তারপর চলতে থাকে তাদের কলেজ লাইফের প্রেম। কালের বিবর্তনে ভার্সিটিতে উঠে সবাই আলাদা হলেও আলাদা হয়নি অথই সাদিক। তারা রিলেশনের ব্যাপারে সব থেকে সিরিয়াস কাপল ছিল। অথই যখন ভার্সিটির অ্যাডমিশন টেস্ট নিয়ে ব্যস্ত, সাদিক তখন বইটিয়ে ফার্স্ট ইয়ারের ছাত্র। এই সময়টাই প্রায় সাদিক বাসায় একা থাকতো, আর অথই সাদিকের বাসায় আসতো। অথইয়ের ফ্যামিলি থেকে তেমন কোনো নিষেধ ছিল না। সাদিকের বাবা যেমন অথইয়ের বিষয়টা জানতো, অথইয়ের দাদিমাও জানতো এবং স্বাচ্ছন্দ্যে মেনেও নিয়েছিল। দাদিমা ছাড়া অথইয়ের আপন কেউ ছিল না। জন্মের 5 বছরের মাথায় অথইয়ের মা বাবা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যায়। একজন ব্যাঙ্গালোরে নিরুদ্দেশ হয়, আর একজন নিউ ইয়র্কে। অথই থেকে যায় তার দাদির হেফাজতে। অথইয়ের বাবা মা কখনো তার খোঁজ নেয় না, শুধু কর্তব্য থেকে অথইয়ের লেখাপড়ায় খরচটা চালায়। অথইয়ের মনে নিজের মা বাবার জন্য ছিল আকাশ সমান অভিমান, তাই কখনো মা বাবার সাথে কথা বলার বা দেখার করার প্রয়োজনও মনে করেনি। দাদিমাই ছিল অথইয়ের প্রাণ। তারপর যুক্ত হয় সাদিক। প্রায় 3-4 বছরের রিলেশনে অথই আর সাদিক খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। সাদিক স্বাভাবিক জীবনে খুব বাস্তববাদী হলেও অথইয়ের বেলাতে ছিল একেবারে ছেলে মানুষ। পাগলের মতো ভালোবাসত অথইকে। একবার ফ্রেন্ড সার্কেলের সাথে একটা ট্যুরে অথই আর সাদিকের কক্সবাজার যেতে হয়। সেখানে জন্মায় তাদের চূড়ান্ত ঘনিষ্ঠতা। ট্যুর শেষ হওয়ার পরেও তারা 2 দিনের জন্য কক্সবাজার থেকে যায়। সেখান থেকে ফিরে আসার পরেই ঘটায় জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সেই ভয়ঙ্কর ঘটনাটি। অথই জানতে পারে তার বাবা মা আবার একত্র হয়েছে, তাও অথইয়ের বিয়ে দেওয়ার উদ্দেশ্যে। ইমেইলে খুব বড়সড় একটা টেক্সট পাঠায় অথই, যেটা তার মা তাকে পাঠিয়েছে মায়ের সাথে দেখা করতে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য। টেক্সটটি সম্পূর্ণ পড়েও অথইয়ের যেন কোনো ভ্রুক্ষেপ হয় না।
বাবা মার প্রতি জমানো অভিমানগুলোর বহিঃপ্রকাশ ঘটিয়ে সে বিয়েতে নাকচ করে দেয়। বিয়েটা সেদিন রাতেই সাদিককে জানানোর জন্য ফোন করে অথই। পরের দিন ছিল সাদিকের মিড টার্ম এক্সাম। এক্সামের আগের রাতে সাধারণত সাদিক সারা রাত জাগে, কিন্তু সেদিন সাদিক ঘুমিয়েছিল। বিভোর ঘুমে মগ্ন থাকার কারণে অথয়ের ফোন ধরার সুযোগ হয়নি তার। অথয়ের মেজাজ আগে থেকেই বিগড়েছিল। সাদিকের সারা রাত ফোন দিয়েও কোনো রেসপন্স না পাওয়ায় সে রাগ যেন মহাপ্রলয়ের রূপ ধারণ করে। ভোরের দিকে অথই ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, বাই বাই বাংলাদেশ, ব্যাঙ্গালোর ইজ ওয়েটিং ফর মি। সেখানে অনেকেই কমেন্ট করে, আর অথই এই কমেন্ট সবাইকে বিস্তারিত ঘটনা বলে, তার বিয়ে ঠিক হওয়ার ঘটনা। সাদিক এক্সাম শেষে বাসায় ফিরে তখন নিউজ ফিডে স্ট্যাটাসটি দেখতে পাই, নিশ্চয় যেন তার হাত থেকে ফোন পড়ে যাওয়ার জোগাড় হয়। কমেন্টের রিপ্লাইগুলো পড়ে রীতিমতো পাগলামি শুরু করে দেয়। অথয়ের মা বাবা তাকে ব্যাঙ্গালোর নিয়ে বিয়ে দিতে চায়, এটা সাদিকের কাছে কোনো বিষয় না। তার রাগটা অন্য জায়গাতে। অথই বিয়েতে কিভাবে রাজি হলো, তাও সাদিককে না জানিয়ে। অথই জেদের বসে সাদিককে খোলাসে করে কিছু বলে না। মান অভিমান পূর্ব চলতে থাকে অনেকদিন। একদিন সাদিক অথইকে ফোন করে প্রচুর রিকোয়েস্ট করে বিদেশ না যাওয়ার জন্য। অথই মনে মনে জানতো সে যাচ্ছে না, কিন্তু সাদিকের কাছে তা স্বীকারও করে না। সাদিককে বলে সে অবশ্যই যাবে। তারপর সাদিক মেসেঞ্জারে অথইকে একটা ভিডিও পাঠায়। অথই ভিডিওটা অন করতেই অন্ধকারাচ্ছন্ন রুমে সাদিকের চেহারা ভেসে ওঠে। ফ্ল্যাশ লাইটের আলোতে অথই স্পষ্ট দেখতে পাই সাদিকের হাতে ধারালো ব্লেড, যেটি সে হাতের শিরার কাছে ধরে আছে। থমথমে গলায় সাদিক বলছে, তুমি একবার খালি আমাকে ছেড়ে চলে যাও, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। ভিডিওটি দেখে অথই কোনোভাবেই থাকতে পারে না। চোখের ভাঁজে লুকিয়ে থাকা কান্নাগুলো বন্যা রূপে আত্মপ্রকাশ করে। অথই তৎক্ষণাৎ ছুটে যায় সাদিকের বাসায়। সেদিন রাতে সাদিককে সবকিছু বুঝিয়ে বলে অথই। মিথ্যে বলে তাকে এতগুলো দিন হতাশে রাখার জন্য প্রথমেই সাদিক অথইয়ের গালে একটা চড় দেয়। তারপর আবার নিজেই সেই চড়ের জন্য ক্ষমা চাই। অথইয়ের কাছ থেকে প্রমিস আদায় করে নেই যে অথই যেন কখনো তার মা বাবার প্রস্তাবে রাজি না হয়। অথই সাদিকের হাত ধরে প্রমিস করে। পরিস্থিতি ঠান্ডা হয়, কিন্তু পরদিন সকালেই তাদের জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর কিছু। অথই সাদিকের বাসা থেকে মাঝরাতে নিজের বাসায় ফিরে। তারপর আর ঘুমাতে পারে না, ভোর হয়ে যায়। ফজরের নামাজ শেষ করে উঠতেই অথই ইমেল থেকে মায়ের দ্বিতীয় টেক্সট পাই, একটা দুঃসংবাদ, অথইয়ের বাবা মারা গেছে। এমন খবর শুনে জমে থাকা রাগগুলো এক নিমেষেই গলে জল হয়ে যায়, আর কান্না হয়ে ঝরে পড়ে অথইয়ের চোখ দিয়ে। তাদের কিনে সেদিন ভোরেই অথই ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হয়। সাদিককে অগণিত বার ফোন করার পরেও সাদিক ফোন ধরে না। ফ্লাইটে উঠে অথইকে ফোন রেখে দিতে হয়। সাদিককে একটা মেসেজ পাঠিয়ে অথই ফোনটা সারা জীবনের জন্য বন্ধ করে। অথইয়ের দেওয়া শেষ মেসেজটি সাদিকের পড়া হয়ে ওঠে না। নিহতের চক্রান্তে সেদিনই সাদিকের ফোনটা নষ্ট হয়ে যায়। সাদিক ঘুম থেকে উঠে আবিষ্কার করে বুয়া ঘরে মুছতে এসে টেবিলে সরানোর সময় সাদিকের ফ্লোরে পড়ে থাকা ফোনটি ভারী টেবিলের তলায় পিষে ফেলেছে। অথয়ের মিসড কল, মেসেজ কোনো কিছুই আর সাদিক জানতে পারে না। এমনকি বাবার মরে যাওয়ার দুঃসংবাদটিও না। শুধু জানতে পারে অথই তাকে ধোঁকা দিয়ে ব্যাঙ্গালোর চলে গেছে। আগের দিন রাতেই সাদিকের গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল অথই কখনো সাদিককে ছেড়ে যাবে না। অথচ পরদিন সকালেই এই ঘটনা। সাদিক বিষয়টা হজম করতে পারে না। তীব্র রাগ আর অভিমানে ফেটে পড়ে। এর মধ্যে সাদিক একবার খবর পায় অথই নাকি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সাদিকের রাগ গাঢ় হয়। অথচ শুধুমাত্র বিয়ের জন্য ব্যাঙ্গালোর গেছে, এই ধারণা বীজ সাদিকের মনে গেড়িয়ে বসে। ফলশ্রুতিতে সাদিক জেদির বসে সমস্ত জায়গা থেকে অথইকে ব্লক করে দেয়। সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে ছড়িয়ে থাকা নিজের সমস্ত আইডেন্টিটি হাইড করে, যেন অথই কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে না পারে। সে নিজেও অথইয়ের সাথে কোনোরূপ যোগাযোগ রাখেনি। এইভাবে কেটে যায় প্রায় 7 থেকে 8 মাস। একদিন সাদিকের সাথে জ্যোতির দেখা হয়। জ্যোতি মেয়েটি নুহাসের কলেজের লাইফের প্রাক্তন প্রেমিকা এবং অথইয়ের লেডি গ্যাং গ্রুপের প্রাক্তন সদস্য। এখন অবশ্য গ্রুপটি আর নেই, সবাই আলাদা হয়ে গেছে। কিন্তু জ্যোতির সাথে অথইয়ের যোগাযোগ ছিল। জ্যোতি অথইয়ের ব্যাপারে সব জানত। সাদিকের সাথে কথা প্রসঙ্গে অথইয়ের নাম উঠলে জ্যোতি সাদিককে অতি জরুরি কিছু সত্য জানায়। সত্যগুলো এমন, অথই ব্যাঙ্গালোর গিয়েছিল বাবার মৃত্যু সংবাদ পেয়ে, কিন্তু সেখানে পৌঁছে সে বুঝতে পারে তার বাবা জীবিত আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। ধোঁকা দিয়ে বিয়ে দেওয়ার জন্য অথইকে ব্যাঙ্গালোরে আনার ঘোর চক্রান্ত ছিল বাবার মৃত্যু সংবাদ। অথই বিয়েতে রাজি হয়নি। তখন অথইয়ের বাবা মা তার সমস্ত স্বাধীনতা হরণ করে
অপরিচিত ছেলের সাথে এঙ্গেজমেন্ট করিয়ে দেয় জোরপূর্বক। এসব কথা জানতে পেরেও সাদিকের কোনো মতে ভ্রম হয় না অথই কেন সেদিন সাদিকের পরামর্শ ছাড়া ব্যাঙ্গালোর গেল। এই নিয়ে সে নিজের জেদ পুষিয়ে রাখে মনের ভেতর। যদি সাদিকের ফোন নম্বর কালেক্ট করে অথইকে দেয়, তারপর অথই সাদিককে ফোন করে। তখনও অথয়ের বিয়ে হয়নি, কিন্তু সাদিক অথয়ের ফোন পেয়েও তার সাথে কোনো আন্তরিক আচরণ করে না, অত্যন্ত রূঢ় আচরণ করে এবং অথইকে বলে বিয়ে করে নিতে। অথয়ও সেদিন তীক্ষ্ণ অভিমানে জর্জরিত হয়। সাদিকের কথাটি কাটার মতো মনের মধ্যে বিধিয়ে নেই। তারপর আর কোনো যোগাযোগ করেনি অথই। কেটে যায় আরও ৬-৭ মাস। দীর্ঘদিন পর যেন সাদিকের টনক নড়ে। তার মনে হয় সে মস্ত বড় ভুল করেছে অথইকে ফিরিয়ে দিয়ে। সেদিন অথই যখন তাকে ফোন করে ক্ষমা চাইছিল, সাদিকের উচিত ছিল অথইকে ক্ষমা করা, কিন্তু সে ক্ষমা করা তো দূর, প্রচণ্ডভাবে আঘাত দিয়েছে অথইকে। সাদিক অথইয়ের সাথে পুনরায় যোগাযোগের চেষ্টা করে, কিন্তু ততদিনই অনেক দেরি হয়ে গেছে। সাদিক জানতে পারলো অথইয়ের ৫ মাস আগে বিয়ে হয়েছে। সাদিক আবার ভেঙে পড়ল। তারপর আর কোনোদিন অথইয়ের সাথে যোগাযোগ হয়নি তার। তাদের অসম্পূর্ণ প্রেমের পরিসমাপ্তি এখানেই। সব শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল দিয়া। তার চোখে বিন্দু বিন্দু পানি টলমল করছে। সেই পানিগুলো ঝরে পড়ার জন্য এক পলকই যথেষ্ট। দিয়া খুব সাবধানে চোখের কোণটা মুছে নেই। সাদিক যেন কোনোভাবেই টের না পায়। ভেতরে ভেতরে ভীষণ পুড়ছে সে, ছাড়খাড় হচ্ছে, ঝলসে যাচ্ছে, কিন্তু উপরে শক্ত খোলস। সাদিকও দীর্ঘ কাহিনী বলা শেষ করে বিষণ্ণ মনে বসে আছে। শেষ বিকালের এই মন খারাপটা ভালো করার উদ্দেশ্যে দিয়ে হাসার চেষ্টা করে বলল, আচ্ছা, একটা গান শোনাবেন? সাদিক কিছু একটা চিন্তা করছিল। দিয়ার কথায় যেন তার ঘোর কেটেছে। চশমাটা সোজা করে দিয়ার দিকে তাকিয়ে বলল, আমি গান পারি না। গান আবার কেউ না পারে? অবশ্যই পারেন, চেষ্টা করুন, মাত্র 2 লাইন। সাদিক তীব্র অনীহা প্রকাশ করল। এ অকেজো গলায় গান গাইলে শব্দ দূষণের অপরাধে আর্মি ক্যাম্প থেকে সেনাদল এসে লাঠিচার্জ শুরু করবে। সাদিকের এমন কথায় হেসে ফেলল দিয়া। সাদিকে হাসলো, তারপর বলল, তুমি একটা গান করো। কি গান? তোমার ইচ্ছা। দেয়া কোনো দ্বিধা ছাড়াই সুমধুর কণ্ঠে গান গাইতে শুরু করলো। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। দীর্ঘ সময় গানটি শেষ করতেই সাদিকের দিকে ঘুরল দিয়া। কিন্তু এ কি? সাদিক ঘুমিয়ে পড়েছে, তাও দিয়ার কোলে মাথা ঠেকিয়ে। কখন ঘুমালো, কিভাবে ঘুমালো, কিছু মাথায় আসছে না দিয়ার, কিন্তু ভালো লাগছে। সযত্নে সাদিকের মাথাটা ভালো মতো কোলে নিয়ে বসল সে। সাদিক হালকা নড়ে আবার ঘুমিয়ে গেল, আর দিয়া ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। সাদিকের চশমাটা খুলে ভাঁজ করে পাশে রাখলো। মাথায় হাত বোলাতে বোলাতে নিজের মনেই গিয়ে উঠল, कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ।